tongjorani coronavirus notui te kai Chitham kokno saimana bai kok saiga High Court Haste haphangno Tripura High Court ni kerongphang okra S kore site kerongphang S tola patroni division bench mamla kasaka High Court ni dagimung bai Haste haphang dagimung ni bisingno salta sikano joto kok ni firomong yafarmani High Court ni okok naimani olofono Haste haphang ni thani saimana naika apuni logi High Court ni dorba bayap angai jongoi naharjaka kerong thengkrung somik debno asalo mamla saklaina jorabo High Court Haste haphang ni sakduktei nukung hamkrai bedeni achukphang Dr. Subhasis Dev Kogrok Samani a Kogronoti Advocate General Oron Kanti Bomik Joto Kok Sheri Naika Piaba Joto Kok Sazaphano Haste Hapang Tebo Kai Chitham Kognoti Shanabagi Shaka High Court Haste Hapangno Abuni Logi Haste Hapang Coronavirus by Choba Kainani Bagai Tamo Yafrin Nahanana Abonoti Bo Kok Shana Shaka High Court যে উত্তর ত্রিপুরায় কোভিড রোগীদের প্রকৃত সংখ্যা কত এখানে আজকে অ্যাডভোকেট জেনারেল বলেছেন যে প্রকৃত সংখ্যা হবে 413 কিন্তু হলফনামায় মুদ্রণ বিভ্রাটের জন্য এটা 3074 হয়েছে এটাকে এই সম্পর্কে স্পষ্টীকরণ দেওয়ার জন্য উচ্চ আদালত বলেছে আরেকটা বিষয় উচ্চ আদালত আজকে আদেশে উল্লেখ করেছে যে আগরতলার আইএলএস হসপিটালকে কোভিড রোগীদের চিকিৎসার জন্য অনুমতি দেওয়া হয়েছে কিন্তু হলফনামায় উচ্চ আদালত বলেছে যে স্টেট গভর্নমেন্ট নির্দিষ্ট করে বলেনি যে ম্যাক্সিমাম চার্জ সর্বোচ্চ কতটা চার্জ নেওয়া যাবে সেই কারণে উচ্চ আদালত বলেছে যে আইএলএস হসপিটালের সাথে কথা বলে সরকারকে দেখতে হবে যাতে রোগীদের চিকিৎসার ক্ষেত্রে খরচের একটা ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া যায় এটা একটা জিনিস বলেছে আর একটা জিনিস যেটা উচ্চ আদালত বলেছে যে রোগী হাসপাতাল কর্তৃপক্ষ এবং রোগীর আত্মীয় স্বজন তাদের মধ্যে নিরন্তর যোগাযোগকে নিশ্চিত করতে হবে উচ্চ আদালত বলেছে যে রোগীর আত্মীয় স্বজনদের মধ্যে বিশ্বাস তৈরিতে সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে নিরন্তর যোগাযোগ নিরন্তর তথ্য সংগ্রহ করা কারণ উচ্চ আদালত বলেছে যে বিরাট সংখ্যক রোগী ভর্তি আছেন তাদের মধ্যে অনেকেই বয়স্ক রোগী তাদের কোভিড ছাড়াও অন্যান্য স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা যেমন ডায়াবেটিস হৃদরোগ কিংবা দুর্বল ফুসফুস কিংবা কিডনির সমস্যা এগুলো আছে সেই কারণেই রোগীর পরিজনদের এটা নিশ্চিত করতে হবে যে তার রোগী যখন হাসপাতালে ভর্তি হয়েছে তাকে তার উপর ভালোভাবে নজর রাখা হচ্ছে এবং তার অন্যান্য অকোভিড অন্যান্য যে স্বাস্থ্য বিষয়গুলো আছে এটাকেও বিশেষভাবে নজরে রাখা হচ্ছে এটা নিশ্চিত করার জন্য উচ্চ আদালত বলেছে যে যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে এবং আজকে সরকার যেটা বলেছে যে এখানে আগরতলার ডেডিকেটেড কোভিড হসপিটালে একটি ডেডিকেটেড মোবাইল নাম্বার আছে যেই মোবাইল নাম্বারে রোগীর যারা ভর্তি আছে সেই সমস্ত রোগীর আত্মীয়দের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার ব্যবস্থা আছে আজকে উচ্চ আদালত যেটা বলেছে প্রশাসন কিংবা সরকারকে বিবেচনা করে দেখতে হবে একটিমাত্র মোবাইল কানেক্টিভিটি দিয়ে দেওয়ার পরিবর্তে যাতে এখানে একটা স্পেশাল এনকোয়ারি সেল তৈরি করা যায় যাতে করে এই এনকোয়ারি সেল থেকে 24 ঘন্টা রোগীর আত্মীয় স্বজনরা রোগীর চিকিৎসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে এবং এইটা উচ্চ আদালত বলেছে এই ধরনের যে স্পেশাল এনকোয়ারি সেল এজিএমসি জিপিইউ কোভিড হসপিটালে তৈরি করা যায় তাহলে রোগীদের এবং রোগীদের আত্মীয় স্বজনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করার ক্ষেত্রে এটা একটা ভূমিকা গ্রহণ করবে সেই কারণে উচ্চ আদালত রাজ্য সরকার এই বিষয়টি বিবেচনা করে দেখার জন্য বলেছে এবং এটাও উচ্চ আদালত বলেছে যে রাজ্য সরকার পরবর্তী যে হলফনামা দেবে সেখানে টেস্টিং প্রতিদিন গত এক সপ্তাহে প্রতিদিন কত করে কতজনকে টেস্ট করা হয়েছে পজিটিভিটি রেট কতটা যারা টেস্টেড হলেন যাদের কোভিড পরীক্ষা করা হলো তাদের মধ্যে সংক্রমিত কত অর্থাৎ পজিটিভিটি রেট কত এবং কারেন্ট রিকভারি বর্তমানে কোভিড রোগীদের যারা চিকিৎসাধীন আছে তাদের মধ্যে সুস্থতার যে হার এটা কি এটা উচ্চ আদালত জানাতে বলেছেন এবং উচ্চ আদালত আরেকটা কথা বলেছে সরকার কিংবা প্রশাসনকে বিবেচনা করে দেখতে হবে রোগীদের চিকিৎসার বিষয়ে অভিযোগ এবং পরামর্শ গ্রহণ করার একটা ব্যবস্থা করতে হবে এবং এই অভিযোগ এবং পরামর্শগুলো নিষ্পত্তিরও একটা ব্যবস্থা করতে হবে তাহলে অনেক সমস্যার নিরসন করা যাবে উচ্চ আদালত এই বিষয়গুলো সম্পর্কে রাজ্য সরকারকে হলফনামা দিতে বলেছে পরবর্তী 28 তারিখে এই মামলাটা উঠবে উচ্চ আদালত আরও বলেছে যে সেন্ট্রাল মেডিকেল টিম যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের কপি উচ্চ আদালতের মাননীয় বিচারপতিদের
নজরে আনার জন্য এই উচ্চ রিপোর্টের কপি দিতে হবে। রাজ্য সরকার এই রিপোর্টের কপি অ্যাডভোকেট জেনারেল দেবেন বলেছেন। আর আজকে যেটা উচ্চ আদালত অ্যাডভোকেট আইনজীবী শ্রমিক দেবকে এই মামলায় আদালত বান্ধব হিসেবে নিযুক্ত করেছে। মামলার ক্ষেত্রে আমি যুক্ত নই, তবু যেহেতু আপনারা আমার কাছে জানতে চেয়েছেন, আমি আদালতে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলাম, যেহেতু আমাদের অন্য মামলা ছিল। আমি মাননীয় ডিভিশন বেঞ্চের আদেশটা আমি লক্ষ্য করেছি। পরবর্তী সময়ে আজকে যে মাননীয় ডিভিশন বেঞ্চ যে আদেশ দিলেন, সেই আদেশ পড়ার এবং দেখার সুযোগ হয়েছে। সেক্ষেত্রে আমি আপনার সংবাদ মাধ্যমকে, যেহেতু এই রাজ্যের মানুষ এই মামলা নিয়ে আগ্রহী, সেক্ষেত্রে আমি যেটা বলতে চাই, যেটুকু আমি দেখেছি, আপনারা জানেন যে মাননীয় উচ্চ আদালত বিগত 11ই সেপ্টেম্বর ত্রিপুরার কোভিড রোগীদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে প্রণোদিত হয়ে একটি জনস্বার্থ মামলা গ্রহণ করেছিল। এবং সেই জনস্বার্থ মামলার ভিত্তি ছিল বিভিন্ন দৈনিক, ত্রিপুরা থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক সংবাদপত্র, বাংলা সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন সংবাদ। তো তাই 11ই সেপ্টেম্বর মাননীয় উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন মামলাটি গ্রহণ করে রাজ্য সরকারকে বলেছিল হলফনামা দিয়ে রাজ্য সরকার যাতে এই বিষয়ে উচ্চ আদালত অবহিত করে। মাননীয় উচ্চ আদালতের 11ই সেপ্টেম্বরের নির্দেশ অনুসারে 17ই সেপ্টেম্বর আপনার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা দায়িত্বজ্ঞানহীন কিছু মন্তব্য করা হয়, যেগুলো পত্রপত্রিকাও আসে। আমরা কারোর সঙ্গে, আমি বলেছি হাইকোর্টকে যে আমরা কারোর সঙ্গে কোনো কনফ্রন্টেশনে যেতে চাই না, না সংবাদপত্রের সঙ্গে, না প্রিন্ট মিডিয়ার সঙ্গে, না ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে, না সোশ্যাল মিডিয়ার সঙ্গে, কারোর সঙ্গে আমরা কোনো কনফ্রন্টেশনে যেতে চাই না। আমরা মনে করি প্রত্যেক মানুষের গণতান্ত্রিক অধিকার আছে সমালোচনা করার, কিন্তু সেই সমালোচনাটা হতে হবে গঠনমূলক। কারণ আমরা এক বিশাল বিপদের সম্মুখীন, এটাকে সবাই অত্যন্ত সিরিয়াসলি নেওয়া উচিত। এটাকে যাতে সবাই মিলে এটাকে ফাইট করতে হবে। সরকার একার কাজ না, এটা পুরা সমাজ, ইভেন হাইকোর্টেরও এটা দায়িত্ব যে এই ব্যাপারে সাহায্য করা। তো মাননীয় হাইকোর্ট আমার সাবমিশন শুনেছেন, এবং আমরা যেই জিনিসগুলি জানিয়েছি এগুলি সম্বন্ধে কোনো অসন্তুষ্টি প্রকাশ করেন নাই, বরং কিছু নতুন আরও ডিটেলস, আরও কিছু ইনফরমেশান জানতে চেয়েছেন। সেটার জন্যে 28 তারিখে ডেট ফিক্সড আছে। ওই ডেটের মধ্যে আমরা আরও বাকি যে ইনফরমেশানগুলো, যেগুলো মানে একটা ইনফরমেশান আমরা দিয়েছি, কিন্তু এর আরও ডিটেলস আমরা জানতে চাই। আর দুটা বিষয়ে রাজ্য সরকারের কনসিডারেশনের জন্য হাইকোর্ট দিয়েছেন। দুটা বিষয়, একটা হচ্ছে যে রুগীদের সঙ্গে রুগীর আত্মীয় স্বজনের যে যোগাযোগ, তাদের দৈনন্দিন যে সমস্যাগুলো, সেগুলোর ব্যাপারে আত্মীয় স্বজনের জানা, এবং সেটা তাদের পক্ষ থেকে যে ব্যবস্থা করা সেটা যাতে করতে পারে, সেই জন্য যে বর্তমানে যে ব্যবস্থা আছে এটাকে আরও উন্নত করা যায় কিনা, এটার জন্য রাজ্য সরকারকে বলেছেন যে এটাকে আরেকটু উন্নত করার জন্য চেষ্টা করা। দ্যাট ইজ হেল্প ডেস্ক যেটা, বা ইনফরমেশনের জন্য যে ওই টেলিফোন যেগুলি মোবাইল টোবাইল রাখা হয়েছে, এটাকে আরেকটু ডেভেলপ করা যায় কিনা। আর একটা নতুন জিনিস বলেছে যেটা আমরা এখনও করি নাই, সেটা হচ্ছে একটা কমপ্লেন্ট রেজুলেশন সিস্টেম, যে কার কি অভাব অভিযোগ থাকলে পরে ওইখানে জানালে পরে সেটার জন্য প্রতিকার করবে সরকার। এই জিনিসগুলো আমরা রাজ্য সরকারকে করার জন্যে, কোর্ট বলেছে এটা কনসিডার করার জন্যে। তো এছাড়া
আইএলএস হসপিটালে যেটা একটা তলা মানে আর কি নেওয়া হয়েছে, যে সেখানে মানে প্রাইভেট হসপিটালে সেখানে যাতে চিকিৎসার ব্যবস্থা হয়। তো সেইটা যে কি রেট টেট হবে, টাকা পয়সা কি লাগবে সেখানে, সেটা সম্পর্কে এখনও ফাইনালাইজ হয়নি। কোর্ট বলেছে যেটা যেটা যাতে খুব বেশি খরচান্ত মানুষ না হতে হয়, রিজনেবল ভাবে সেইখানে যাতে রেটটা ফিক্স করা হয় এবং এই সেইখানে ব্যবস্থা দিয়ে যেটা করার বাকি আছে সেগুলো করতে। আর হচ্ছে would like to study continuous conditions, এটাই মোটামুটি সেন্টার ফর কল রিসিভিং কমপ্লেন্টস। হ্যাঁ, ঠিক আছে। অক্সিজেন নিয়ে এটা আছে, মানে কি কি আমাদের স্টকে আছে এটা জানতে চাইছিল, এটা আমরা জানাই দিছি এবং এই ব্যাপারে কিছু বলে নাই। সেখানে অক্সিজেন সম্পর্কে আপনার আমাদের অক্সিজেন সিলিন্ডার সম্বন্ধে জানতে চাইছিল। রাজ্য সরকার করোনা ভাইরাসের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিয়েছেন বা কিভাবে এই মহামারীকে রোধ করার জন্য প্রচেষ্টা করছেন, এই সম্পর্কে জানতে চেয়ে 8টা প্রশ্নমালা দিয়েছিলেন মাননীয় হাইকোর্ট এবং এফিডেভিট দিতে বলেছিলেন। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে গতকাল আমরা এগুলোর উত্তর আমরা দিয়েছি। আজ ডিভিশন বেঞ্চে অনারেবল চিফ জাস্টিস এবং অনারেবল জাস্টিস এস তলাপাত্র ছিলেন, সেখানে শুনানি হয় এবং আমাদের যে রিপোর্ট, আমাদের যে ব্যবস্থাপনা আমরা যা করেছি, এগুলি সব উনি জেনেছেন এবং সমস্ত আমরা বলেছি যে কেন্দ্রীয় সরকার যে এপ্রিল মাসে আমাদের কাছে যে সার্কুলার পাঠিয়েছে তার অনেক আগে জানুয়ারি মাস থেকেই আমরা প্রস্তুতি নিচ্ছি করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য। সেই সমস্ত ডকুমেন্ট আমরা দাখিল করেছি এবং সময় হতে সময়ান্তরে আমরা যে হাসপাতাল এবং সেন্টার 3 রকমের মানে চিকিৎসা ব্যবস্থা আছে। একটা হচ্ছে হসপিটাল, একটা হচ্ছে আর বাকি সেন্টার আছে 2 রকমের। তো মোট 25টা আছে সারা রাজ্যে। এর মধ্যে জিবি হসপিটাল যেটা এজিএমসি অ্যান্ড জিবিপি, এখানে হচ্ছে হসপিটাল, কোভিড হসপিটাল। তো সেখানে কি কি ব্যবস্থা আমরা এ পর্যন্ত নিয়েছি, কিভাবে আমরা রোগীদের মোকাবেলা করছি, রোগীর সংখ্যা বাড়ছে, আমরা সিট বাড়াচ্ছি এবং বর্তমানে একটা কেন্দ্রীয় টিম এসছে, এসে তারাও দেখেছেন এবং তাদের থেকে প্রাথমিকভাবে আমরা যে অপিনিয়ন পেয়েছি সেটাও আমরা অনারেবল হাইকোর্টকে আমরা জানিয়েছি। সেটা হচ্ছে যে ত্রিপুরা রাজ্যে যেরকমভাবে মাস্ক যেরকম মানে ব্যবহার করা দরকার ছিল, সেরকমভাবে সব মানুষ মাস্কের প্রয়োগ করছে না এবং সোশ্যাল ডিস্টেন্স যেটা মানা দরকার সেটাও মানছে না, যার কারণে রোগটা বাড়ছে এবং আরও এই জন্য বাড়ছে বা মারা যাচ্ছে। সেটা হচ্ছে যে রোগী যখন আক্রমণ হলো তারপরে হয় টেস্ট করে না অথবা চিকিৎসা করে না
অথবা একদম অন্তিম মুহূর্তে যখন আর তাকে চিকিৎসা করে আর সুস্থ করার কোনো সুযোগ থাকে না, সেই মুহূর্তে হাসপাতালে যায়। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে বলেছি যে কিছু প্যানিক সৃষ্টি করা হয়েছে বিভিন্ন মহল থেকে। এই প্যানিকের কারণে মানুষ একটা ভীতি এই অসুখ সম্পর্কে জন্মগ্রহণ করেছে। প্রথম দিকে এমনকি যার নিজের বাড়িতেও কেউ থাকতে পারতো না, পাড়ার লোকেরা বাধা দিত যে তার সন্দেহমূলক যে কোয়ারেন্টাইনেও বাড়িতে থাকতে পারতো না, এরকম অবস্থা ছিল। আপনারা জানেন এই ঘটনাগুলো। তারপরে আমরা বলেছি এরপরে ধীরে ধীরে অবস্থার অনেক উন্নতি আমরা করেছি। এমনকি আমরা যে সমস্ত লোক মারা যেত তাদেরকে শ্মশানে দাহ করা যেত না, এরকম রেজিস্ট্যান্স আসছে পাবলিক থেকে, এখন আর সেগুলো নেই। এবং বাড়িতে হোম আইসোলেশন তো আগে দেওয়াই যেত না, প্রশ্নই ছিল না, এখন হোম আইসোলেশন পর্যন্ত আমরা দিতে পারছি। তো এটা অনেকটা স্বাভাবিক হয়ে আসছে, কিন্তু কিছু অপপ্রচারের জন্য, যেমন জিবি হাসপাতাল সম্পর্কে বিভিন্ন মন্তব্য যেটা করা হচ্ছে যে ওই হাসপাতালে গেলে রোগী মারা যেতে পারে, ওই হাসপাতালটা একটা নরক, তার কিছু নাই। চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট ভালো আছে, কিন্তু কেউ যদি যথাসময়ে হাসপাতালে, যেখানে হাসপাতালে তার চিকিৎসা করা দরকার সেখানে না যায়, তাহলে তো মানে ক্ষতি, তাহলে তো মানে ওই রুগীকে বাঁচানো যায় না পরে। আচ্ছা, এখানে অক্সিজেন সিলিন্ডার কোর্ট জানতে চাইছিল কতটা আছে। আমরা জানিয়ে দিয়েছি 1165 অক্সিজেন সিলিন্ডার আছে, আর 600 অক্সিজেন কনসেন্ট্রেটর আছে স্টেটে। 23টা মানে ইয়ে আছে, ওই ভেন্টিলেটার্স আছে। তো আমাদের আরেকটা জিনিস জানতে চাইছিল, এটা সম্বন্ধে কোনো পত্রিকা অনেক সময় দেখেছি কিছু লিখে, সেটা হচ্ছে আপনার সেটা হচ্ছে 7,495 জন রোগী ছিল। আর একটা জিনিস হচ্ছে বলি আপনার, এটা